This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কখনো করোনা ভাইরাস, কখনো আবার নিপা ভাইরাস, একের পর এক সংক্রমণ। এই সমস্ত সংক্রমণের মধ্যে অদ্ভুত একটা মিল রয়েছে। কি জানেন? ভারতে এই সমস্ত সংক্রমণই ছড়িয়েছে কেরল থেকে। এবার প্রশ্ন হলো, হঠাৎ কেন কেরলের কথা আসছে? কারণ সেই রাজ্যে আবার ছড়াচ্ছে এক মারণ সংক্রমণ। ভয়ঙ্কর এক প্যাথোজেন খেয়ে নিচ্ছে মস্তিষ্ক। সঠিক সময়ে যদি সংক্রমণ ধরা না পড়ে তাহলে মৃত্যু নিশ্চিত। কেরলে ইতিমধ্যেই 61 জন আক্রান্ত হয়েছেন ব্রেন ইটিং অ্যামিবায়। মৃত্যু হয়েছে 19 জনের। এরপরই সকলের মনে ভয় তৈরি হয়েছে, এই রাজ্যেও ঢুকে পড়বে না তো এই মারণ প্যাথোজেন? কি এই সংক্রমণ? কিভাবেই বা ছড়ায়? আপনি কিভাবে সতর্ক থাকবেন? তাই নিয়েই আজ কথা বলবো দ্য ব্রিফিং রুমে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। কেরলের স্বাস্থ্য দপ্তর জারি করেছে এক বিশেষ সতর্কতা। সেখানে ছড়িয়ে পড়ছে প্রাইমারি অ্যামোবিক মেনিঙ্গোএনসেফালাইটিস। এটি এক ধরনের মস্তিষ্কের সংক্রমণ, যার মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বেশি। এই যে সংক্রমণের কথা বলা হচ্ছে তা ব্রেন ইটিং অ্যামিবা নামেই পরিচিত। আর এই অ্যামিবা থেকেই হু করে ছড়াচ্ছে সংক্রমণ। এবার জানতে হবে কিভাবে এই সংক্রমণটা ছড়াচ্ছে। কেরল সরকারের তথ্য অনুযায়ী ব্রেন ইটিং অ্যামিবা সম্পূর্ণভাবে নার্ভাস সিস্টেমকে আক্রমণ করে। এই সংক্রমণে আক্রান্ত হলে ব্রেনের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়, ফুলে যায় ব্রেন। অধিকাংশ ক্ষেত্রেই এই সংক্রমণে মৃত্যু হচ্ছে, আর যে কারণেই সবার মনে ভয় ধরছে। অত্যন্ত বিরল এই সংক্রমণ। এইবার যে কথা বলছিলাম যে কিভাবে ছড়াচ্ছে সংক্রমণটা, মূলত উষ্ণ বা স্থির থাকা যে সমস্ত জল রয়েছে, অর্থাৎ যেরকম আপনি পুকুরের জল বা কুয়োর জল দেখেন, সেইখানেই এই অ্যামিবা লুকিয়ে থাকে। আর এখান থেকেই ছড়িয়ে পড়ছে ব্রেন ইটিং অ্যামিবা। এই সংক্রমিত জল পান করলে কিন্তু কিছু হচ্ছে না, বরং এই ধরনের জলে সাঁতার কাটলে বা স্নান করলেই সংক্রমণের সম্ভাবনা থাকছে বেশি। মনে করা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কারণেই এই ধরনের সংক্রমণ বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে জলের তাপমাত্রা বাড়ছে, আর এই ধরনের প্যাথোজেনও সক্রিয় হয়ে উঠছে। আর সেখানেই যখন মানুষ এই ধরনের প্যাথোজেনের সংস্পর্শে আসছে, তখন তারা মানুষের শরীরে ঢুকে পড়ছে। তবে একটা স্বস্তির বিষয় হলো, করোনার ক্ষেত্রে যেরকম আমরা দেখেছি যে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে সংক্রমণ ছড়াচ্ছে, এই ধরনের প্যাথোজেনে আক্রান্ত হলে এক মানব দেহ থেকে আরেক মানব দেহে সংক্রমণ ছড়িয়ে পড়ে না। এবার আপনি বুঝবেন কি করে যে আপনার শরীরে এই ব্রেন ইটিং অ্যামিবা ঢুকে পড়েছে? প্রথমেই বলেছিলাম যে এই ব্রেন ইটিং অ্যামিবার আক্রান্ত হলে মৃত্যুহার অনেক বেশি। তার সবথেকে বড় কারণ হলো এই রোগ বা এই সংক্রমণ সহজে চিহ্নিত করা যায় না। এর যে সাধারণ উপসর্গগুলো রয়েছে তা মেনিনজাইটিসের মতোই। তার ফলে এই সংক্রমণেও মাথা ব্যথা, জ্বর, বমি বা মাথা ঘোরার মতো উপসর্গ দেখা যাচ্ছে। যতদিনে উপসর্গ দেখে বোঝা যাচ্ছে যে এটা সাধারণ মেনিনজাইটিস নয়, ততদিনে কিন্তু সেরিব্রাল ইডিমা হয়ে যাচ্ছে, অর্থাৎ মস্তিষ্কে জল জমছে বা মস্তিষ্ক ফুলে যাচ্ছে। সেক্ষেত্রে রোগীকে আর রক্ষা করার কোনো উপায়ই থাকছে না। এই সংক্রমণ মূলত গ্রীষ্মকালে বা উষ্ণ ঋতুতেই হয়ে থাকে। সংক্রমিত হওয়ার 1 থেকে 9 দিনের মধ্যে উপসর্গ দেখা দিতে পারে, আর তা গুরুতর আকার ধারণ করে মাত্র কয়েক ঘন্টায় বা 1 থেকে 2 দিনের মধ্যেই। এই প্যাথোজেন আসলে খুব দ্রুত মস্তিষ্কে পৌঁছে যায়, আর গিয়েই সরাসরি আক্রমণ করে কোথায় জানেন? রোগ প্রতিরোধ ক্ষমতায়। অর্থাৎ এই যে প্যাথোজেনের বিরুদ্ধে আপনার শরীর লড়বে, সেই ক্ষমতাটাকে নষ্ট করে দিচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, এই রোগের কি কোনোই চিকিৎসা নেই? ওই যে বারবার করে বলা হচ্ছে বিরল রোগ। বিগত 6 দশক আগে থেকেই এই প্যাথোজেনের কিন্তু হদিশ মিলেছে। ব্রেন ইটিং অ্যামিবায় যারাই আক্রান্ত হয়ে প্রাণে বেঁচে ফিরে এসছেন, তারা সকলেই ধরা পড়েছিলেন প্রি সেরিব্রাল স্টেজে, অর্থাৎ তাদের সংক্রমণ গুরুতর আকার ধারণ করার আগেই ধরা পড়ে গেছে। তাই চিকিৎসকরা বলছেন দ্রুত সংক্রমণ চিহ্নিতকরণ এবং অ্যান্টিমাইক্রোবায়াল ককটেল প্রাণ বাঁচাতে পারে। এবার এই যে বললাম যে ককটেল ড্রাগ, এইটা কি বিষয়?
বিভিন্ন ওষুধের মিশ্রণে যে ককটেল ওষুধ তৈরি করা হয়, ঠিক কোভিডের সময় যেরকম শোনা গেছিল ককটেল ড্রাগ, এক্ষেত্রেও এই ককটেল ড্রাগই মস্তিষ্ক এবং রক্তের মধ্যে যে প্রাচীর আছে তা টপকে সংক্রমণ রুখতে সক্ষম। কেরল সরকার ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে, জানিয়েছে যদি কোনো ব্যক্তির মাথা ব্যথা, জ্বর, বমি বা মাথা ঘোরার মতো উপসর্গ দেখা যায় তাহলে তারা যেন একদম দেরি না করেন, এবং বিশেষ করে যদি কোনো জলাশয় বা পুকুরে স্নান করার পরই এই ধরনের উপসর্গ দেখা যায় তাহলে এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে। কেরলে 2016 সালেই প্রথম এই ব্রেন ইটিং অ্যামিবার হদিশ মিলেছিল। এরপরে 2023 সাল পর্যন্ত মাত্র 8টি কনফার্ম কেসের হদিশ মিলেছিল। গত বছর হঠাৎ করে এই সংক্রমণ বেড়ে যায়। 2024 সালে কেরলে ব্রেন ইটিং অ্যামিবায় আক্রান্ত হয়েছিলেন 36 জন, মৃত্যু হয়েছিল 9 জনের। আর এই বছর সংক্রমণ শুরু হতেই তা হু হু করে ছড়াচ্ছে। এখনো পর্যন্ত 61 জন আক্রান্তের খবর মিলেছে, মারা গিয়েছেন 19 জন। অর্থাৎ গত বছরের তুলনায় এক বছরেই সংক্রমণের হার 100% বেশি বৃদ্ধি পেয়েছে। কেরল সরকার বারবার বলছে পুকুর বা ঝিল যেখানে জল স্থির থাকে সেখানে স্নান করতে যাবেন না। যদি কেউ সাঁতার কাটেন তাহলে অবশ্যই নোজ ক্লিপ ব্যবহার করুন যাতে এই জল নাকে না ঢোকে। কুয়া বা ট্যাঙ্কের জলও যদি ব্যবহার করেন তাহলে তা ভালো করে ক্লোরিন দিয়ে পরিষ্কার করতে বলা হচ্ছে। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের সঙ্গে মিলিতভাবে পরিবেশগত নমুনা সংগ্রহের কাজে নেমেছে কেরল সরকার। খোঁজা হচ্ছে সংক্রমণের উৎস। তার কারণ এর আগে বিগত কয়েক বছরে যে সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছিল তা বিচ্ছিন্ন কোনো একটি জায়গা থেকেই খোঁজ মিলছিল, এবার কিন্তু তা হচ্ছে না। কেরলের বিভিন্ন জেলা থেকেই আক্রান্তদের খোঁজ মিলছে। আর ঠিক এখানেই আশঙ্কাটা তৈরি হচ্ছে যে এবার কেরলের গণ্ডি পেরিয়ে বাকি রাজ্যেও এই ব্রেন ইটিং অ্যামিবা ছড়িয়ে পড়বে না তো? আপনারা ঠিক কতটা আতঙ্কিত এই খবরে? কিভাবেই বা সতর্ক থাকবেন? এই প্রতিবেদন আপনাদের কতটা সাহায্য করলো জানান কমেন্ট বক্সে। আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল।